বিপন্ন গণতন্ত্র, লাঞ্ছিত মানবতা। লিখেছেন শেখ হাসিনা। ভোট কারচুপি, বন্দি গণতন্ত্র, অসহায় জনগণ। ১ অক্টোবর নির্বাচন হয়ে গেল। এবারের নির্বাচনে আপাতদৃষ্টিতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে, এটা সকলের কাছে প্রতীয়মান হলেও ভেতরে ভেতরে যে কি গভীর ষড়যন্ত্র কাজ করেছে তা অনেকেই অনুধাবন করতে পারেননি। কেবল যারা ভোট দিতে গিয়ে ভোট দিতে পারেননি এবং প্রতারণার শিকার হয়েছেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে ফিরে যেতে হয়েছে, অথবা আচমকা পুলিশ বা মিলিটারি তাড়া খেতে হয়েছে, তাদের মনে প্রশ্ন নিয়ে ঘরে ফিরতে হয়েছে, গেলাম ভোট দিতে, হলো কি? প্রশ্ন আরও অনেকের মনে এসেছে, যেমন ভোটার তালিকায় নাম, বাবা বা স্বামীর নাম অথবা ভোটার নাম্বার মেলে না, ব্যাপার কি? ভোট দেয়া হলো না, ফিরে যেতে হলো। আর যারা দিয়েছেন তাদেরও অনেকের মনে প্রশ্ন, কাকে ভোট দিলাম আর কে জিতল, হলোটা কি? গত কয়েকদিনের নির্বাচনের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে আমার মনেও অনেক প্রশ্ন জমা হয়েছে। সংগ্রহ হয়েছে অনেক ভয়াবহ তথ্য। সব হয়তো এখানে উল্লেখ করা সম্ভব হচ্ছে না, প্রাথমিকভাবে যা পেয়েছি তা উল্লেখ করছি। জানি এখন আর কিছু করার নেই, তবুও উল্লেখ করছি, কারণ যারা ঢালাওভাবে সার্টিফিকেট দিয়েছেন চমৎকার নির্বাচন হয়েছে, অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে, এই অবাধ চমৎকারের পিছনে যে চমৎকারিত্ব রয়েছে সেই বিষয়টি খতিয়ে দেখবার কিছু ক্লু হয়তো পেয়ে যেতে পারেন যদি কেউ অনুসন্ধান করতে চান। আর যারা ভালো বলার তারা তো বলেই যাবেন, এতে তো কোনো সন্দেহই নেই। তবে সম্ভাবনাময় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি প্রস্তুতি যে হোঁচট খেল তা নিশ্চয়ই স্বীকার করতে হবে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে পরে মানসিক বিকারগ্রস্তের মতো এত অত্যাচার, নির্যাতন, সন্ত্রাস, চাঁদাবাজি, মাস্তানি দেশে শুরু হতো না। যারা জিতেছে তারা প্রতিপক্ষকে আঘাতের পর আঘাত দিয়ে নিশ্চিহ্ন করে দেবার ষড়যন্ত্রে লিপ্ত হতো না, বিশাল বিজয় নিয়ে তৃপ্ত থাকত। কিন্তু কেন তারা তা হতে পারছে না? অর্থাৎ 4 দলীয় জোট 300 আসনের মধ্যে 215 আসন পেয়েও কেন নিশ্চিত হতে পারছে না আওয়ামী লীগের ভোটার, সমর্থক, নির্বাচনী এজেন্ট, দলীয় নেতাকর্মীদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা নিয়ে নেমেছে আর দিনের পর দিন অত্যাচার চালিয়ে যাচ্ছে, ঘরবাড়ি ছাড়া করছে? বিশ্লেষণ করলেই এদের দুর্বলতাটা কোথায় তা বেরিয়ে আসবে। সত্যিকারভাবে যদি জনগণের ভোটে বিজয়ী হতো তাহলে তাদের মধ্যে আত্মবিশ্বাস থাকতো, আর আত্মবিশ্বাস থাকলে নির্যাতনের মধ্য দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার পথ বেছে নিত না। গভীর ষড়যন্ত্র করে কারচুপির মাধ্যমে 215টা সিট দখল করেছে বলেই এই পথ বেছে নিয়েছে। 1996 সালের নির্বাচনে 38% ভোট পেয়ে 146টা সিট আওয়ামী লীগ পেয়েছিল, আর 41% ভোট পেয়ে 62টা সিট কিভাবে পেল? 5 বছর ক্ষমতায় থেকে দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করার ফলে ভোটের হার বৃদ্ধি পেল, অথচ সিট সংখ্যা কমে গেল। এটা কি বিশ্বাসযোগ্য হতে পারে? 41% ভোটে 62টা সিট, আর 4 দল মিলে 46% ভোটে 215টা সিট, এই অঙ্ক কিভাবে মিলবে? এটা কি সম্ভব? গণিত শাস্ত্রে পারদর্শী কেউ কি মিলিয়ে দিতে পারবেন? অনেক পর্যবেক্ষক দল প্রকৃত ফলাফল আর ঘোষিত ফলাফল সম্পর্কে জানেন, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে তারা চুপ হয়ে গেলেন কেন? তবে এর মধ্যে 10% কারচুপি হয়েছে বলে অনেকে স্বীকার করছেন। তাহলে এই 10% কত সিট হারাতে পারে সেই হিসাবও প্রয়োজন। 5% ভোটের ব্যবধানে সিটের ব্যবধান 62 থেকে 215 হতে পারে। তাহলে 10% কারচুপিতে এর ব্যবধান কি উল্টো ফল হতে পারতো না? আমার প্রশ্ন, আমার দেশে সাধারণ মানুষ কি অন্যায় করেছে? বারবার তারা কেন এই ধরনের প্রতারণার শিকার হবে? রক্ত দিয়ে অধিকার আদায় করবে আর ষড়যন্ত্রের মাধ্যমে হারাবে অর্জিত অধিকার কেন? আর কত কষ্ট করবে আমার দেশের মানুষ? সাধারণ মানুষের এই কষ্টের দিন কি শেষ হবে না? বড় কষ্ট হয়, বড় দুঃখ হয় সাধারণ মানুষের কথা ভাবলে। আর তাদের কথা যে ভাববে, কিছু করতে চেষ্টা করবে, তাকেও ষড়যন্ত্রের শিকার হতে হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা কি কোনোদিন প্রতিষ্ঠিত হবে না? নির্বাচনী যে প্রহসন বা ড্রামা হয়ে গেল তা নিয়ে কিছু বলতে চাই, এবং এই সূত্র ধরে আরও অনেক তথ্য সংগ্রহ করা যায়। যারা চান বিশ্লেষণ করতে পারেন, তাতে করে আরও অনেক তথ্য বেরিয়ে আসবে। হয়তো ভবিষ্যতের জন্য পথ খুঁজে পাওয়া যাবে। এই দুর্বলতাগুলো শুধরানোর চেষ্টা করা যেতে পারে যদি কেউ আন্তরিকভাবে চায়। 1996 সালের নির্বাচনের পর থেকেই প্রকৃতপক্ষে ষড়যন্ত্র শুরু হয় কিভাবে নির্বাচিত সরকার উৎখাত করা যায়। কারণ সেই নির্বাচনেও কারচুপির মেকানিজম ছিল, কিন্তু তা কাজে লাগেনি। জনগণের ভোটের স্রোতে তা ভেসে গিয়েছিল। আর তাই এবারে কোনো রাগ ঢাক নয়, কোনো সূক্ষ্ম ব্যবস্থা নয়,
একেবারে স্থূল কারচুপির পথ বেছে নিয়েছিল তারা। জনগণ কাকে ভোট দেবে না দেবে তা নয়, জিততেই হবে, সিট কেড়ে নিতেই হবে, তার জন্য মরিয়া হয়ে সব নিয়মনীতি বিসর্জন দিয়ে নেমেছিল। যদিও এর ফলে অতীতের সূক্ষ্ম বিষয়গুলো জনগণের কাছে ধরা পড়েনি, এবারে তা স্পষ্ট হয়ে ধরা পড়েছে। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করে 5 বছর মেয়াদ পূর্ণ করে সসম্মানে বিদায় নিতে পেরেছি, এই তৃপ্তি নিয়ে হাসি মুখে ঘরে ফিরেছিলাম। কিন্তু এর পর মুহূর্ত থেকেই যা ঘটতে শুরু করলো তাতে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হলাম। বিষ পান করতে করতে নীলকণ্ঠ হলাম গণতন্ত্রের স্বার্থে। কি ঘটেছিল তা একের পর এক আমি এখানে তুলে ধরব। নির্বাচনে ভোট কারচুপির পদ্ধতি গ্রহণে 1, প্রশাসনে হয়রানিমূলক বদলি, কোনো নিয়ম না মেনে গণবদলি করে সকলের মাঝে একটা আতঙ্ক সৃষ্টি করা, ফলে প্রশাসনের কর্মকাণ্ডে স্থবিরতা এসে যায় এবং চিহ্নিত অর্থাৎ মোটিভেটেড কিছু কর্মকর্তা হঠাৎ ক্ষমতার অপব্যবহার করার সুযোগ পায়, যারা 4 দলীয় জোটের অনুকূলে কাজ করে। নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই জোটের পছন্দমতো কর্মকর্তাদের নির্বাচন কমিশনে নিয়োগদান করা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো মতামত দিলে তা সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের কথাবার্তা, মতামত প্রকাশ সবই আওয়ামী লীগকে হেয় প্রতিপন্ন করার নিমিত্তে করা হয়, যা নির্বাচন কমিশনে কর্মরত অন্য কর্মকর্তাদের মাঝেও প্রভাব বিস্তার করে। আওয়ামী লীগ বিরোধী একটা মনোভাব গড়ে ওঠে। এখানে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করা উচিত ছিল। কোনো দল ক্ষতিগ্রস্ত হতে পারে বা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে, এই ধরনের কোনো বক্তব্য বাঞ্ছনীয় ছিল না। নির্বাচন তফসিল ঘোষণার পর যেই সকল কর্মকর্তা নিরপেক্ষ ছিলেন একে একে তাদেরকে বদলি করে দেওয়া হয়। জামাত বিএনপির পছন্দমতো কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়। আওয়ামী লীগের কোনো আপত্তি গ্রাহ্য করা হয়নি, যা নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করে। প্রধান উপদেষ্টা শপথ নেওয়ার 1 ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ 13 জন সচিবকে বদলি করা হয়। ফলে সংবিধানের 58 অনুচ্ছেদ লঙ্ঘন করা হয়। অফিস সময়সূচি বিকাল 5টা পর্যন্ত, প্রধান উপদেষ্টা শপথ নেন সন্ধ্যা 7:30 এবং রাত 9টা পর্যন্ত সচিবালয়ের অফিস খোলা রেখে এই বদলির নির্দেশ দেওয়া হয়, যা সম্পূর্ণ সংবিধান পরিপন্থী শুধু নয়, নিয়মনীতি বহির্ভূতও। প্রধান উপদেষ্টা এবং 10 জন উপদেষ্টা নিয়োগের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে এবং সরকার নির্বাচন সংক্রান্ত কাজ শুরু করবে। কেবল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা শপথ গ্রহণেই সরকার গঠন হয় না, যতক্ষণ না পর্যন্ত উপদেষ্টাগণ শপথ নেবেন। কাজেই প্রধান উপদেষ্টা প্রথমে শপথ ভঙ্গ করেন, সংবিধান ভঙ্গ করে ক্ষমতার অপব্যবহার করেন। তত্ত্বাবধায়ক সরকার প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চলচ্চিত্র উন্নয়ন সংস্থা, ক্রীড়া ফেডারেশন সহ বিভিন্ন সংস্থায় ব্যাপক হারে গণবদলি করতে শুরু করে, নির্বাচিত প্রতিনিধিদের পদচ্যুত করে। এমনকি যেই সকল সংস্থার সাথে নির্বাচনের কোনো সম্পৃক্ততা নেই সেগুলো বদলি করা হয়। কেন? জাতিসংঘের স্থায়ী প্রতিনিধিকেও সরিয়ে দেওয়া হয় এবং একটা মিথ্যা বানোয়াট খবর একটা মাত্র পত্রিকায় উদ্দেশ্যমূলকভাবে ছাপিয়ে সরাবার সুযোগ সৃষ্টি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। তাকে সরাবার উদ্দেশ্য হলো বাংলাদেশি নির্বাচনে যে কারচুপি করা হবে তা যাতে সে তুলে ধরতে না পারে। যেহেতু আনোয়ারুল করিম চৌধুরী জয়ের জাতিসংঘে বিশেষ সুনাম ও গ্রহণযোগ্যতা রয়েছে, বিশ্বাসযোগ্যতা রয়েছে, সেহেতু তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাকে সরানো হয় সুদূর প্রসারী পরিকল্পনা থেকে। 1996 সালের 15ই ফেব্রুয়ারি ভোটারবিহীন কারচুপির নির্বাচনে বিএনপির 2/3 বেশি সিট পেয়ে ক্ষমতায় যায়। সেই নির্বাচনে দেশীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় না। ব্যাপক গণ আন্দোলন হয়, ফলে 30 মার্চ 1996 সালে বিএনপি সরকারের পতন ঘটে। খালেদা জিয়া প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। মাত্র 45 দিনের মধ্যে রাজত্ব হারিয়ে উন্মাদ প্রায় অবস্থা তার। কাজেই এবারের নির্বাচনে কারচুপির লক্ষ্যে সকল ক্ষেত্রেই আটঘাট বেঁধেই তারা প্রস্তুত হয়। সবচেয়ে অবাক কাণ্ড হলো, নির্বাচনের 4-5 দিন আগের থেকেই ফলাফল সম্পর্কে তারা সকলে যেন নিশ্চিন্ত, এমন প্রচারও শুরু হয়। ঢাকা ক্লাবে মদ্যপানরত একজন বিশিষ্ট ব্যক্তি তো বলেই দিল আওয়ামী লীগ 60টা সিট পাবে। নীল নকশা না হলে এই তথ্য পায় কিভাবে? ভোটার তালিকা নির্বাচন কমিশন থেকে সরবরাহ করা হয়। ভোটার তালিকা সিডি করে বিক্রি করা হয়। ভোটার তালিকা 2 ধরনের দেওয়া হয়। বিএনপি জামাত জোট প্রার্থীদের একটি তালিকা দেওয়া হয়, আর আওয়ামী লীগ প্রার্থীকে অন্যরকম দেওয়া হয়। রিটার্নিং অফিসার বা প্রিজাইডিং অফিসারের কাছে নির্বাচনের দিন যে ভোটার তালিকা সরবরাহ করা হয় তার সাথে 4 দলীয় জোটের প্রার্থীদের ভোটার তালিকার এবং ভোটার নম্বরে মিল ছিল, কিন্তু
আওয়ামী লীগ প্রার্থীদের দেয়া প্রদত্ত ভোটার তালিকার সঙ্গে মিল ছিল না এবং ভোটাররা ফেরত আসে ভোট দিতে না পেরে। অনেকের হাতে কালি লাগানোর পর বলা হয় যে আপনি ভোট দিতে পারবেন না, নম্বর মিলে না। 2. ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত। নির্বাচনে কোনো কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ থাকবে, কিন্তু এই ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করার পদ্ধতি কী? নির্বাচন কমিশন এই ক্ষেত্রে কী পদ্ধতি অনুসরণ করেছে? এক একটি নির্বাচনী এলাকার প্রার্থীরা যার যার এলাকায় যেই সকল কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে করে তার তালিকা করেছে নির্বাচন কমিশন, অথবা রিটার্নিং অফিসারের কাছে সেই তালিকা দিয়েছে। কোনো প্রার্থী যদি কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে করে তবে সে সেই সকল কেন্দ্রের নাম দিতে পারে। নির্বাচন কমিশনের দায়িত্ব সেই সকল কেন্দ্রে ভোটার যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তার ব্যবস্থা করা। আওয়ামী লীগ প্রার্থী যে সকল কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করেছে এবং তালিকা দিয়েছে সেই সকল কেন্দ্র ভোটারদের ভোটদানের কোনো নিশ্চয়তার ব্যবস্থাই করা হয়নি, বরং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের একটি তালিকা পাঠানো হয়। ঠিক যেই সকল কেন্দ্রে 1991 ও 1996 সালে আওয়ামী লীগ প্রার্থী বেশি ভোট পেয়েছে সেগুলোকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়। এর পেছনে একটা বিশেষ উদ্দেশ্য ছিল। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সাথে একটা সন্ত্রাসীদের তালিকাও প্রস্তুত করা হয়েছিল। প্রশ্ন হচ্ছে, এই তালিকা কোথা থেকে করা হলো? আমি যতদূর জানতে পেরেছি, অবসরপ্রাপ্ত কতিপয় আমলা কর্তৃক তৈরি নির্বাচনে কারচুপির সুযোগ সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ভোট যাতে কম হয় সেই উদ্দেশ্যে এই তালিকা তৈরি করা হয়েছিল, যা প্রধান উপদেষ্টার হাতে দেয়া হয়। তিনি তার সংশ্লিষ্ট উপদেষ্টার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ঝুঁকিপূর্ণ কেন্দ্র তালিকা জেলায় জেলায় পাঠানো হয়। এখানে আরও একটি কাণ্ড ঘটানো হয়। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সাথে সন্ত্রাসীদের তালিকা তৈরি করা হয়। এই তালিকায় প্রতিটি ভোট কেন্দ্রে স্থানীয় আওয়ামী লীগের নেতা, যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নাম এতে অন্তর্ভুক্ত করা হয়। এই তালিকা প্রত্যেক ডিসি ও জিওসির কাছে পাঠানো হয়। এমনই একটি তালিকা আমাদেরও হাতে আসে, যেখানে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ভৈরব আর সন্ত্রাসী হিসেবে 1 নম্বর জিল্লুর রহমানকে দেখানো হয়। জনাব জিল্লুর রহমান একজন অ্যাডভোকেট, বর্ষিয়ান নেতা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, প্রবীণ, সজ্জন, নম্র, ভদ্র মানুষ, যিনি আওয়ামী লীগ সরকারের আমলে সংসদে উপনেতা ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী, যিনি জোরে একটি কথাও বলতে জানেন না, যার নম্রতা সর্বজন বিদিত। তাকে সন্ত্রাসী তালিকা অন্তর্ভুক্ত করা হয়। কি আশ্চর্য ঘটনা! ঠিক আরেকটি তালিকায় জাতীয় সংসদের স্পিকারের নাম সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয় এবং ঝুঁকিপূর্ণ নির্বাচনী কেন্দ্র মিঠামইন উল্লেখ করা হয়। ঠিক এমনইভাবে সমগ্র বাংলাদেশের তালিকা প্রস্তুত করে সেনাবাহিনীর হাতে পৌঁছানো হয়। তত্ত্বাবধায়ক সরকারের অফিস থেকে এই তালিকা সেনাবাহিনীর কাছেও প্রেরণ করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের মিলিটারি সেক্রেটারির টেলিফোন নির্দেশে তালিকা যায়। এই তালিকা সরবরাহ করা হয় বিএনপির নির্বাচনী অফিস থেকে। বিএনপি নেত্রীর উপদেষ্টা, প্রাক্তন এক সচিব বিভিন্ন তালিকা সরাসরি প্রধান উপদেষ্টাকে দিতেন। প্রধান উপদেষ্টা সেই মোতাবেক পদক্ষেপ নিতেন। আওয়ামী লীগের পক্ষ থেকে এই তালিকা সম্পর্কে রাষ্ট্রপতি, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে জানানো হয় এবং প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার সহ সকলকেই জানানো হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এতে কোনো প্রতিকার পাওয়া যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা সরবরাহের কথা স্বীকার করা হয়, কিন্তু সন্ত্রাসীদের কোনো তালিকা তারা পাঠায়নি বলেই জানায়। রাষ্ট্রপতি কোনো প্রতিকার তো করেনইনি, বরং মনে হয়েছে আরও উৎসাহ দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের সেনাবাহিনী দিয়ে শায়েস্তা করতে। ধীরে ধীরে অনেক তথ্য জানা যাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, এই তালিকা কোথা থেকে এলো? প্রশ্ন হলো, এই তালিকা সেনাবাহিনীর হাতে কিভাবে পাঠানো হলো? বিভাগীয় কমিশনার বা ডিসির মাধ্যমে সেনাবাহিনীর কাছে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের ও সন্ত্রাসীদের তালিকা দেওয়া হয়েছে, নাকি ঢাকা থেকে সরাসরি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তালিকা সরবরাহ করা হয়েছে? নির্বাচনী আইন, নীতিমালা, বিধিমালা অনুযায়ী কারা এই তালিকা সরবরাহ করার এখতিয়ার রাখে? নির্বাচন কমিশন কি তালিকা পাঠাবার দায়িত্বপ্রাপ্ত? এই প্রশ্নের উত্তর কি জাতি কোনোদিন জানতে পারবে? 3. এই তালিকা কিভাবে ব্যবহার করা হলো? বিভিন্ন নির্বাচনী এলাকায় সেনাবাহিনী প্রেরণ করা হলো। বলা হলো, সেনাবাহিনী সিভিল প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করবে যেখানে প্রয়োজন হবে। 1991 ও 1996 সালের নির্বাচনে যেভাবে সিভিল প্রশাসন সেনাবাহিনীকে কাজে লাগিয়েছিল। 2001 সালের 1 অক্টোবর নির্বাচনে দেখা গেল সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিভিন্ন নির্বাচনী এলাকার ভোট কেন্দ্রে আওয়ামী লীগের নেতা, নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যিনি আওয়ামী লীগের
স্থানীয় নেতা, মেম্বার, সহযোগী সংগঠনের নেতাকর্মীদের 10 থেকে 20 জনের তালিকা স্থান বিশেষে স্থানীয় নির্বাচনী পরিচালনা অফিসে একটি চিঠি দিয়ে পাঠিয়েছে। সেই চিঠিতে স্থানীয় নেতাদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকে সতর্ক করা হয়েছে। হবিগঞ্জে এই ধরনের চিঠি পাঠানো হয়েছে, এছাড়া আরও অনেক জায়গায়ও পাঠানো হয়েছে। এই সকল নেতাকর্মীকে কোথাও নির্বাচনের 7 দিন পূর্বে, কোথাও 3 দিন পূর্বে, কোথাও বা 1 দিন পূর্বে, আবার কোথাও নির্বাচনের দিন হয়রানি করা হয়েছে। এই সকল নেতাকর্মী ও চেয়ারম্যানদের বাড়িতে তল্লাশি করা হয়েছে, গ্রেফতার করে ক্যাম্পে বসিয়ে রাখা হয়েছে, জনসম্মুখে হাত বেঁধে রেখে দেওয়া হয়েছে, নদী অথবা ডোবা অথবা পুকুরে চুবানো হয়েছে, বাধ্য করা হয়েছে পানিতে ডুব দিতে, যেখানে পানি কম সেখানে একবার উবুড় হয়ে একবার চিত হয়ে ডুব দিতে বাধ্য করা হয়েছে, কোথাও রোদের মধ্যে সূর্যের দিকে মুখ করে চিত করে শুইয়ে রাখা হয়েছে, গরম পানিতে শরীর ঝলসে দেওয়া হয়েছে, কোনো বর্ষিয়ার নেতা অথবা নির্বাচিত চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকে মিলিটারি জিপে বসিয়ে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনের দিনে হাত পিচমোড়া দিয়ে বেঁধে ঘোরানো হয়েছে। এর ফলে নেতাকর্মীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। সেনাবাহিনীকে গ্রেফতার করার ক্ষমতা একেবারে শেষের দিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ অনুমোদন দেন, ফলে তারা গ্রেফতার, নির্যাতন ও হয়রানি করার সুযোগ পায়। 4. ভোটকেন্দ্রে নির্বাচনের দিন কি হয়েছে? যেই সকল ভোটার নির্বাচনের দিন ভোটকেন্দ্রে গিয়েছে এবং লাইনে দাঁড়িয়েছে, হঠাৎ করে লাইনের উপর হামলা করা হয়েছে, যাতে ভোটাররা ভোট না দিয়ে জীবন বাঁচাতে সরে পড়ে। বুকে নৌকার ব্যাচ দেখলেই সেই ভোটারদের অমানবিক নির্যাতন করা হয়েছে, ফলে অন্য ভোটাররা ব্যাচ খুলে ফেলেছে এবং ভোট না দিয়ে চলে গেছে। বেধড়ক লাঠিপেটা করা হয়েছে। এই অত্যাচার থেকে মহিলা ভোটাররাও রেহাই পায়নি। মহিলা এজেন্টদেরও অপমান করা হয়েছে। ভোটকেন্দ্রের অভ্যন্তরে কী ঘটেছে? এইসব ঘটনা একটা নির্বাচনী এলাকার সকল ভোটকেন্দ্রে ঘটেনি। 10 থেকে 15টা ভোটকেন্দ্রে 140 অথবা 145টা নির্বাচনী এলাকায় ঘটেছে। বিশেষ করে যেই সকল নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ 1996 সালের নির্বাচনে অল্প ভোটে জিতেছে এবং অল্প ভোটের ব্যবধানে হেরেছে, সেখানে এবারের নির্বাচনে জেতার সম্ভাবনা ছিল। তাছাড়া মন্ত্রিপরিষদের সদস্যসহ কয়েকজন সংসদ সদস্যকে চিহ্নিত করে তাদের নির্বাচনী এলাকায় এই ধরনের বিভিন্ন প্রক্রিয়া প্রয়োগ করে আওয়ামী লীগকে হারানো হয়েছে। আমি আরও কয়েকটি নমুনা এখানে উল্লেখ করছি। 5. নমুনা ব্যালট পেপার। নির্দিষ্ট ভোট কেন্দ্রগুলো যেখানে কারচুপি করা হবে সেখানে অতিরিক্ত ব্যালট পেপার সরবরাহ করা হয়েছে। আবার সাধারণভাবে সকল ভোট কেন্দ্রে নমুনা ব্যালট দেওয়া হয়েছে ভোট কিভাবে দিতে হবে তা শেখানোর জন্য। এবারে নমুনা ব্যালট দেখা গেল ঠিক এক একটি নির্বাচনী এলাকায় যেই ব্যালট পেপার ব্যবহার করা হবে হুবহু সেই ব্যালট পেপারের নমুনা সরবরাহ করা হয়। যেমন উদাহরণ হিসেবে শেরপুরের প্রাক্তন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর এলাকায়। প্রশ্ন হলো, এই ধরনের নমুনা ব্যালট পেপার যা হুবহু মূল ব্যালট পেপারের অনুরূপ তা কত হাজার দেয়া হয়েছিল, কাদের কাছে সেই ব্যালট পেপার দেয়া হলো এবং সেই ব্যালট পেপারে যে সিল মারা হয়েছিল সেই ব্যালট পেপারগুলো কি নষ্ট করা হয়েছিল নাকি নির্বাচনের দিন কোনো ব্যালট বাক্সে ভরে রাখা হয়েছিল? মোট কত অতিরিক্ত ব্যালট দেয়া হয়েছিল সেই হিসাব নেই, তবে নির্বাচন কমিশন অতিরিক্ত ব্যালট পেপার সরবরাহ করার কথা স্বীকার করেছে। অতিরিক্ত ব্যালট পেপারের হিসাব কি পরে নেওয়া হয়েছে? কত অতিরিক্ত ব্যালট পেপার কত ভোট কেন্দ্রে দেওয়া হয়েছিল, সেগুলো কি কাজে ব্যবহার হলো? এটা তো সমগ্র বাংলাদেশেই ঘটেছে। নির্বাচন কমিশনের কি হিসাব আছে কোন ব্যালট পেপার কোন কোন নির্বাচনী এলাকায় দেওয়া হয়েছিল নমুনা হিসেবে এবং সেগুলো কোথায় গেল? নির্বাচনের ফলাফলের উপর প্রভাব ফেলেছে কিনা সেগুলো 4 দলীয় জোট প্রার্থীর পক্ষে সিল মেরে বাক্সে ভরে দেওয়া হয়েছে কিনা, অতিরিক্ত ব্যালট পেপার যে দেওয়া হয়েছিল সেগুলো কোথায় গেল, নির্বাচন কমিশন সেগুলো ফেরত পেয়েছে কিনা, এই প্রশ্ন কিন্তু কেউ করছে না। প্রতিটি কেন্দ্রে 2 বাক্স থেকে 3 বাক্স অতিরিক্ত ভোট গণনার সময় যোগ দেওয়া হয়েছে। সেগুলো কিভাবে এলো এই সমস্ত নিয়ে আওয়ামী লীগের প্রার্থী এজেন্ট যখন কথা বলেছে, প্রশ্ন তুলেছে, তখন অনেককে বের করে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর অফিসাররা অপদস্থ করেছে, রিটার্নিং অফিসার অপমান করেছে, এমনকি গোনার সময় থাকতেও দেওয়া হয়নি। যদি তথ্য সংগ্রহ করা হয় দেখা যাবে অনেক ফলাফল এসেছে যেখানে আওয়ামী লীগদের এজেন্টদের সই নেই। ভোট গণনার সময় কোনো কোনো কেন্দ্রে দেখা গেছে যে মোট যেই ভোট তাতে আওয়ামী লীগ প্রার্থী যে ভোট পেয়েছে এর থেকে বাকি অন্য দলের প্রার্থীরা যে ভোট পেয়েছে সেগুলো সব একত্র করে 4 দলীয় ভোট হিসেবে দেখানো হয়েছে এবং বাকিদেরকে শূন্য ভোট দেখিয়ে বান্ডিল করা হয়েছে। কারচুপির এটা একটা প্রক্রিয়া। ভোটার বান্ডিল
100টা ব্যালট পেপার দিয়ে করা হয়, সেখানেও কারচুপি করা হয়েছে। যাকে জেতাতে হবে তার ভোট কম থাকলেও 80টা ব্যালট দিয়ে 100টা দেখানো হয়েছে, আর যাকে হারাতে হবে তার বান্ডিলে 110 বা 120টা বেঁধে 100 দেখানো হয়েছে। এই ব্যাপারে কোনো আপত্তি কানে তোলা হয়নি। নির্বাচনে দেশি ও বিদেশি পর্যবেক্ষক অনেক এসেছেন। 1.5 লক্ষ পর্যবেক্ষক নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে, যার মধ্যে প্রায় 1 লক্ষ পর্যবেক্ষক কার্ড নাম ছাড়া সই করে দেওয়া হয়, যা 4 দলীয় জোটের কাছে দিয়ে দেওয়া হয়। এই কার্ডধারীরা ভোট কারচুপির জন্য ব্যালটে সিল মেরেছে এবং বাক্সে ভরেছে। এই কার্ডগুলো যেহেতু কোনো নাম লেখা ছিল না, কাজেই সেগুলো ইচ্ছে মতো বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষক প্রতিষ্ঠান এবং এনজিও সংস্থার নাম মুদ্রিত করে ব্যবহার করা হয়েছে। নির্বাচন কমিশন নাম ছাড়া এই ধরনের পর্যবেক্ষকের কার্ড কেন সরবরাহ করলো এবং এদের গাড়ি ব্যবহার ও ভোট কেন্দ্রে যাবার অনুমতি কেন দিল, তারা কে কী করেছে সেই বিষয়েও কি তারা খোঁজ নিয়েছে? অনেক ভোট কেন্দ্রে ভোট শুরুর পূর্বে রেজাল্ট সিটে বিভিন্ন দলের এজেন্টদের সই নিয়েছে, এই বলে যে এখানে একটা সই দেন, ভোট শুরু করব। যারা অতীতে এজেন্ট ছিল তাদের একজন নৌকার এজেন্ট চ্যালেঞ্জ করেছে, এটা হতে পারে না যে ভোট শুরুর আগেই রেজাল্টে সই দিয়ে দিতে হবে। কিন্তু যারা নতুন তারা বুঝতে পারেনি, কেউ কেউ সই দিয়ে ফেলেছে, কাজেই রেজাল্ট ইচ্ছামতো তৈরি করা হয়েছে। 6. মহিলা ভোট কেন্দ্রে কারচুপি বেশি। মহিলা ভোট কেন্দ্রে বুথ কম রাখা হয়েছে। 5-6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অনেকে ভোট না দিয়ে চলে গেছে। বাইরে লম্বা লাইন, কিন্তু ভেতরে বুথ খালি দেখা গেছে। তখন ইচ্ছে মতো সিল মেরে বাক্স ভরা হয়। অনেক শিক্ষিত মহিলাকে ব্যালটের কাউন্টার পেপারে সই দিতে দেয়া হয়নি, টিপসই নেওয়া হয়েছে। যারা নাম লিখতে পারে তাদের কাছ থেকে কেন টিপসই নেওয়া হবে? টিপসই সহ জাল ভোট দিতে সুবিধা, কারণ এগুলো কখনো আর যাচাই করা হয় না। খোদ ঢাকা শহরেও এই ঘটনা ঘটেছে। 4 দলীয় মহিলা কর্মী যারা জিন্স প্যান্ট অথবা স্কার্ট উপরে বোরকা লাগিয়ে হঠাৎ পর্দানশীল হয়েছেন শুধু জাল ভোট দেওয়ার সুযোগ নেওয়ার জন্য। হিন্দু ভোটারদের ভোটার তালিকায় স্বামীর নাম মুসলমান কেন দেওয়া হয়েছে, কেউ আবার যখন নাম বলেছে তালিকার সাথে মিলেনি, তাকে হাতে কালি লাগিয়ে ফেরত দেয়া হয়েছে। অনেক ভোটারকে হাতে কালি লাগিয়ে বলা হয়েছে এই বুথে আপনার ভোট নেই, অন্য বুথে যান। সরল বিশ্বাসে সে যখন অন্য বুথে গেছে তখন ভোট দিতে সেখান থেকে বলা হয়েছে আপনি ভোট দিয়েছেন, হাতে কালি, ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন না। প্রতিবার হিসাব হয় আওয়ামী লীগ মহিলা ভোট কম পায়, কিন্তু এইবার আসল রহস্য উদ্ঘাটিত হলো। মহিলা ভোট কেন্দ্রে কারচুপির কৌশল গ্রহণ করা অনেক সহজ। 4 দলীয় জোট ভোটারদের কাছে 1-এর অধিক ব্যালট পেপার দেওয়া হয়েছে, যা তারা বাক্সে ভরেছে। মেয়েদের পক্ষে লুকিয়ে ব্যালট নেওয়া অনেক সহজ। কোনো কোনো ভোট কেন্দ্রে ভোটারদের যখন 1-এর অধিক ব্যালট দেওয়া হয়েছে, নৌকার এজেন্ট আপত্তি করেছে, তাকে তখন কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। ঢাকায় অনেক কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। ঢাকায় যদি ঘটতে পারে তাহলে বাংলাদেশের অন্যান্য জায়গায় কি ঘটতে পারে তা সহজেই অনুমান করা যায়। মিডিয়া কু 7. নির্বাচনের প্রক্রিয়ায় কারচুপির শেষ অস্ত্র প্রয়োগ করেছে প্রধান নির্বাচন কমিশন অফিস থেকে ফলাফল ঘোষণার মাধ্যমে। যে সকল নির্বাচনী এলাকায় সিট কেড়ে নেবে সেই তালিকা তাদের কাছে আগে থেকেই তৈরি হয়েছিল। একটি বিদেশি সংস্থা থেকে আমাকে গোপনে পূর্বেই জানায় যে রাত 12টার পর থেকে মিডিয়া কু শুরু হবে। ঠিক তাই ঘটল। দেশি বিদেশি পর্যবেক্ষক এসেছেন। পর্যবেক্ষকরা সকালে বেরিয়েছেন নির্বাচনী কেন্দ্রে, লম্বা লাইন দেখেছেন, কেউ কেউ হয়তো একটু ঘুরে দেখেছেন নির্বাচনী কেন্দ্রে কয়েক মিনিট। ভেতরের এত কাণ্ড তাদের পক্ষে জানা সম্ভব হয়নি, আর যারা জানেন তারা অনেকে কথাও বলেননি। কী কারণে? প্রধান নির্বাচন কমিশনে আমাদের যে কমিটি দায়িত্বে ছিল তারা সেখানে অনেক অনিয়ম দেখে তার প্রতিবাদ জানায়, কিন্তু প্রতিবাদ জানিয়ে প্রতিকার পাবে কার কাছে? যারা প্রতিকার করবে তারা নিজেরাই এর সাথে জড়িত। একজন প্রাক্তন সচিব, ছাত্র রাজনীতিতে তিনি চৈনিকপন্থী ছিলেন। স্বাধীনতার পর মুক্তিযুদ্ধ হিসেবে বিদেশে ডক্টরেট ডিগ্রি আনতে যান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদেশে পাঠিয়েছিলেন উচ্চতর শিক্ষার জন্য। আমাদের সরকারের আমলে 4 দিনের অনুমতি নিয়ে নেপালে একটা সেমিনারে যান। সেখান থেকে সরকারের অনুমতি ছাড়া 2 মাসের অধিক আমেরিকায় অবস্থান করেন। সরকারি চাকরির ক্ষেত্রে এটা গর্হিত একটা কাজ, ডিপার্টমেন্টাল প্রসিডিং হতে পারে, সেটাই নিয়ম। মুক্তিযোদ্ধা তাই কঠোর পদক্ষেপ না নিয়ে, যেহেতু চাকরিতে 25 বছর হয়ে গেছে, তাই সসম্মানে বিদায় দেওয়াটাই আমরা সমীচীন মনে করি। কিন্তু এখন মনে হচ্ছে কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। অন্তত সে যে অন্যায় করেছে তা বুঝতে দেওয়া উচিত। সেই কর্মকর্তা আমাদের সরকারের বিরুদ্ধে কয়েক বছর ধরেই সক্রিয় থাকেন এবং নির্বাচনের দিন আরও 2 জন কর্তব্যরত সচিব নিয়ে নির্বাচন কমিশনে রাত 11টার পর থেকে উপস্থিত হন এবং
নির্বাচন কমিশনের সচিবের ঘরে বসে ফলাফল মনিটর করেন, যদিও এখানে তাদের থাকার কথা নয়। নির্বাচনী ফলাফল কতটা প্রভাব খাটিয়েছে তা সহজেই অনুমেয়। ফেনীতে রিটার্নিং অফিসে যখন ভোট গণনা চলছে তখন রেডিওতে শোনা গেল যে ফেনীর ফলাফল ঘোষণা করা হয়েছে। কিশোরগঞ্জের একটি নির্বাচনী এলাকায়ও একই ঘটনা ঘটেছে। ঢাকার সেগুনবাগিচায় রিটার্নিং অফিসে ভোট গণনা করার সময় বিভিন্ন ভোট কেন্দ্র এবং নির্বাচনী এলাকার ভোটের রেজাল্ট প্রিজাইডিং অফিসার নিয়ে এলে তাদেরকে রেজাল্ট বাইরে পাহারারত আনসারের কাছে রেখে চলে যেতে বলা হয়। কলাপসিবল গেট বন্ধ, রেজাল্ট সই করে গ্রহণ করারও কেউ ছিল না। অর্থাৎ ভোট কেন্দ্রে রেজাল্টের প্রয়োজন সেখানে ছিল না, কেননা রেজাল্ট তৈরিই ছিল। প্রার্থীদের প্রতিনিধিকেও ভোট গণনায় থাকতে দেওয়া হয়নি। শুনেছি 4 দলীয় কোনো এক প্রার্থী ভিতর থেকে ফলাফল নিয়ন্ত্রণ করে। গেট খোলা হয়নি, অন্য দলের প্রার্থীদের বা এজেন্টদেরও পাত্তা দেওয়া হয়নি। নির্বাচন কমিশনের একজন কর্তব্যরত কর্মকর্তার বক্তব্যই ছিল রেজাল্ট একবার ঘোষণা দিলেই হলো, তারপর কোর্টে গিয়ে প্রমাণ করতে করতে সময় শেষ। এই ধরনের মনোবৃত্তি যেই সকল কর্মকর্তার, তাদেরকে রেখে নির্বাচন কিভাবে অবাধ ও নিরপেক্ষ হতে পারে। বিভিন্ন জেলায় নির্বাচনী দায়িত্ব পালন উপলক্ষে এই কর্মকর্তা যখন সফর করেন তখন এই মেসেজ সকল রিটার্নিং অফিসে তিনি পৌঁছে দিয়েছেন। 8. স্যারকে জেতাতে হবে। এই বক্তব্য এক সেনা কর্মকর্তার, কেননা পটুয়াখালীর মির্জাগঞ্জের এই আসনে প্রার্থী হন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। 1996 নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেল, অথচ 2001-এ 0 ভোট অথবা 6 বা 28 ভোট এবং 4 দলীয় জোট 100% ভোট পড়েছে। সেখানে আওয়ামী লীগের অনেক শক্তিশালী সংগঠন রয়েছে, অন্তত উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম কমিটির সদস্য ও তাদের পরিবারের ভোট তো রয়েছেই, তারা তো ভোট দেবে। অন্তত যিনি এজেন্ট ছিলেন তিনি নিজে তো ভোট দেবেন, 0 ভোট কিভাবে পড়বে? আওয়ামী লীগের প্রতিটা জেলায়, থানায়, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম কমিটি রয়েছে। এই সদস্য, নেতা, কর্মী ও তাদের পরিবারের ভোট কোথায় গেল? বিএনপি বা 4 দলীয় জোটের শরিক দলের সংগঠন বাংলাদেশের তৃণমূল পর্যায়ে অনেক জায়গায় নেই, কিন্তু আওয়ামী লীগ 52 বছরের সংগঠন। তৃণমূল পর্যায়ে সংগঠন কেবল আওয়ামী লীগেরই আছে। 0 ভোট হতেই পারে না। সিলেট 1-এ বিভিন্ন ভোট কেন্দ্রে দেখা গেছে 115% ভোট পড়েছে ধানের শীষের পক্ষে। এই ঘটনা মহেশখালী সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায়ও ঘটেছে। সিলেট 1 আসনে আওয়ামী লীগ প্রার্থী এম মুহিতের প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সাবেক অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় নেতা সাইফুর রহমান। এই আসনে ভোট কেন্দ্রগুলোতে আওয়ামী লীগের পোলিং এজেন্ট, নেতাকর্মী ও ভোটারদের পিটিয়ে বের করে দেওয়া হয়। আগের দিনই নিরাপত্তারক্ষীরা অনেককে আটক করে। কদমতলী ও মির্জা জাঙ্গালের সংখ্যালঘুদের ভোট না দিতে যাওয়ার জন্য আগে থেকে হুমকি দেওয়া হয়। ভোটের দিন সকালে তাদের বাড়িতে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয় যাতে তারা ভোট দিতে যেতে না পারে। উপশহর ভোট কেন্দ্রে পোলিং বুথ ছিল 4টি, এখানে ভোট পড়েছে 11,000-এরও বেশি। একটি ভোট কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ছিল 2,815টি, কিন্তু ভোট কাস্টিং দেখানো হয়েছে 3,253টি, অর্থাৎ ভোটের হার 115.55%। সিলেট শহরের দুর্গাকুমার পাঠশালা ভোট কেন্দ্রে বেশ কিছু তরুণ ভোট দেবার সময় পকেট থেকে ন্যাপকিনে মোড়া অতিরিক্ত ব্যালট পেপার বের করে ভোট বাক্সে ফেলে দেয়। এইসব অতিরিক্ত ব্যালট পেপার তারা কোথায় পেল? জানা যায় ভোট কেন্দ্রের কাছেই হকার্স মার্কেটে অবস্থানরত এক দল ছাত্রদল কর্মী এইভাবে 20-25 বার ভেতরে গিয়ে ভোট দেয়। তাদের হাতে সিল ও ব্যালট পেপারও দেখা গেছে। অভিযোগ করে কোনো প্রতিকার পাওয়া যায়নি। একটা সূক্ষ্ম কারচুপির জন্য তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন 4 দলীয় জোটের যোগসাজশে আওয়ামী লীগের 140 থেকে 145টি মজবুত আসন চিহ্নিত করে রাখে। এইসব স্থানের জন্য তারা 4 দলীয় জোটের অনুগত ও সমর্থক জেলা প্রশাসক, এসপি, উপজেলা নির্বাহী অফিসার ও ওসিদের বদলি করে। তারা 40 থেকে 50টি ভোট কেন্দ্র বাছাই করে নিজেদের মনোনীত প্রিজাইডিং, পোলিং ও পুলিশ অফিসার নিয়োগ দেয়। পোলিং অফিসার হিসেবে সরকারি কর্মকর্তা থাকলেও তারা ইসলামী ব্যাংকের অফিসারদের নিয়োগ দিল কেন? জামাতের সমর্থন অটুট রক্ষার জন্য? ভাতের হাঁড়ির একটা ভাত টিপলে যেমন জানা যায় যে সব ভাত সিদ্ধ হয়েছে কিনা, তেমনি একটি কেন্দ্র ভালোভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যাবে যে সকল নির্বাচনী এলাকায় কারচুপি করা হবে এবং সেখানে কিভাবে, কি পদ্ধতিতে কারচুপি করা হবে। নির্বাচনের ফলাফল ঘোষণায় এবার মিডিয়া কু হয়েছে, এটা নিঃসন্দেহে সবাই স্বীকার করবেন। দেশের প্রত্যন্ত অঞ্চলের ফলাফল রাত 12টার মধ্যে ঘোষণা হয়ে গেল, অথচ ঢাকা শহরের 8টি আসনের ফলাফল ঘোষণা করতে 2রা অক্টোবর সন্ধ্যা 7টা বেজে যায়। এর কারণ কি? মুন্সিগঞ্জ 4 আসনে
আওয়ামী লীগ প্রার্থী হন মহিউদ্দিন আহমেদ। এখানে 46টি কেন্দ্রে তিনি ভোট পান 59,996টি এবং 4 দলীয় জোট ভোট পায় 41,584টি। মুন্সিগঞ্জের ভোটের ফলাফল ঘোষণা হয়ে যাবার পর এবং রিটার্নিং অফিসার রেজাল্ট লিখে নৌকার প্রার্থীর বিজয় ঘোষণা করে ফলাফল হাতে তুলে দেওয়ার পর আবার নতুন করে 4টা ভোট কেন্দ্রের ভোট বাতিল করে পুনর্নির্বাচন ঘোষণা করে। অথচ বিজয়ী প্রার্থীর কাছে রিটার্নিং অফিসারের লেখা ফলাফল রয়েছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পর প্রায় 24 ঘন্টা অতিবাহিত হয়ে যায়। এরপর কিভাবে কেন্দ্র বাতিল হয়? হাইকোর্টে বিচার চেয়েও বিচার পাওয়া যায়নি। তাহলে মানুষ কোথায় যাবে? আওয়ামী লীগকে 60টা দেবে, 62টা পেয়েছে, এটা 63 হবে, এটা পেলে 63 হবে, তাই আর দেয়া যাবে না। 9. সন্ত্রাসী তাণ্ডব। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বিএনপি জামাতের 4 দলীয় জোট সমর্থক সন্ত্রাসীদের তাণ্ডব শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমগ্র বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে লেখাপড়া বন্ধ হয়ে যায়। একজন উপদেষ্টা মুঈদ চৌধুরী শপথ নিয়েই টেলিভিশনে সাক্ষাতে বলেন তার কাছে নাকি এমন ফর্মুলা রয়েছে যা প্রয়োগ করে তিনি মুহূর্তেই সন্ত্রাস বন্ধ করে দেবেন। কিন্তু সন্ত্রাস বন্ধ করতে তারা তো পারেনি, বরং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন একের পর এক। প্রতিদিন খুন খারাপি বেড়ে যায়। কেবল আওয়ামী লীগেরই শত শত নেতাকর্মী সমর্থক খুন হয়, হাজার হাজার নেতাকর্মী আহত হয়। সন্ত্রাসীদের তারা গ্রেফতারও করেনি। কোনো ব্যবস্থা নিতে তারা সম্পূর্ণ ব্যর্থ হন, যা নির্বাচনের দিনে এবং নির্বাচনের পরে ভয়াবহ রূপ নেয়। ফর্মুলাটা কি? এই ধরনের অসংখ্য প্রক্রিয়া 4 দলীয় জোটের পক্ষে করা হয়েছে। মূল কথা হলো ক্ষেত বাঁচাতে বেড়া দিলাম, বেড়া দেখি ক্ষেত গ্রাস করেছে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে অবাধ নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের আন্দোলন সংগ্রাম করে রক্ত দিয়ে প্রতিষ্ঠা করলাম, কিন্তু দুঃখজনক হলো তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারল না। আওয়ামী লীগকে যেন প্রতিপক্ষ হিসেবে তারা চিহ্নিত করল এবং আওয়ামী লীগ ঠেকাও এই মনোভাবই তাদের মধ্যে দেখা গেছে, যা নির্বাচনে চরম প্রভাব ফেলেছে। 4 দলীয় জোটকে জেতাতে হবে সেই লক্ষ্যে সকল শক্তি তারা প্রয়োগ করেছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যদি নিরপেক্ষ থাকত, যা তাদের ভূমিকা হওয়ার কথা, তাহলে প্রশাসন, সেনাবাহিনী, নির্বাচন কমিশনও নিরপেক্ষ ভূমিকা পালন করতে বাধ্য হতো। অন্তত তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষ ভূমিকা পালন করাই ছিল সাংবিধানিক অঙ্গীকার, যা তারা ভঙ্গ করেছে। আওয়ামী লীগ সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, যার কাছ থেকে নিরপেক্ষতা আশা করেছে জনগণ, তিনিও আওয়ামী লীগ ঠেকাও মনোভাব দেখালেন। তার কাছ থেকেও নিরপেক্ষতা পাওয়া গেল না। কি দুর্ভাগ্য এই জাতির! 1 অক্টোবরের পর থেকে নারী ধর্ষণ, খুন, ছিনতাই, ডাকাতি, ব্যবসা প্রতিষ্ঠান দখল শুরু হয়, যা অদ্যাবধি অব্যাহত রয়েছে। চাঁদাবাজির হাত থেকে পান, বিড়ি, সিগারেটের দোকানদার, ফেরিওয়ালা, রিকশাওয়ালা, ট্যাক্সিওয়ালা কেউ রেহাই পাচ্ছে না। যেসব মামলার আসামি বিএনপি, তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করে দেওয়া হচ্ছে, যাতে রাজনৈতিক নির্যাতন করার সুযোগ পাওয়া যায়। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর আক্রমণ, মারধর, অত্যাচার করার পর অস্ত্র হাতে ধরিয়ে দিয়ে মিথ্যা মামলা দিয়ে দিচ্ছে। অথচ অত্যাচারিত হওয়ার পর থানায় মামলা দিতে গেলে মামলা নিচ্ছে না। কি অত্যাচার, নির্যাতন, অন্যায়, অবিচার! বাড়ি বাড়ি, ঘরে ঘরে চাঁদাবাজি শুরু হয়েছে, যা অতীতে ছিল না। গার্মেন্টস দখল, গার্মেন্টসের কাটা কাপড়কে ঝুট বলে তা নিয়েও দখলবাজি, খুন খারাপি চলছে। জোট সরকার ক্ষমতায় আসার পর প্রায় 1,500 গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। লাখ লাখ মেয়ে চাকরি হারিয়ে গ্রামে ফিরে যেতে বাধ্য হয়েছে। তার উপর যদি এই অত্যাচার জোটের সন্ত্রাসীদের দ্বারা চলতে থাকে, আরও গার্মেন্টস বন্ধ হবে, আরও 15 লাখ শ্রমিক চাকরি হারিয়ে গ্রামে ফিরে যেতে বাধ্য হবে, যা পরোক্ষভাবে সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উপর বিরূপ প্রভাব ফেলবে। নির্বাচনটা যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতো, তাহলে এই সকল মস্তানদের প্রভাব থাকতো না। বিভিন্ন প্রকারে, বিভিন্ন প্রক্রিয়ায় এবং বিভিন্ন উপায়ে কারচুপি করে 4 দলীয় জোট শুধু অর্জিত গণতন্ত্রকেই হুমকির মুখে ঠেলে দেয়নি, অর্থনীতিকেও সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে। প্রার্থী হবার ঘুষ, নির্বাচনের খরচ, মন্ত্রী হবার ঘুষ, সব কিছু উসুল তোলার প্রতিযোগিতা বর্তমানে আরও ভয়াবহ রূপ নিয়েছে, যার শুধু বর্তমান প্রভাব অর্থনীতিতেই পড়বে তাই নয়, ভবিষ্যৎ তো অন্ধকারের পথে যাবে। সর্বত্র চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যা আবার শৃঙ্খলায় ফিরিয়ে আনা হবে অত্যন্ত কঠিন কাজ। উপসংহারে এইটুকুই শুধু বলতে চাই, অনেক কারসাজি করে আওয়ামী লীগকে হারানো হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারেনি। 4 দলীয় জোট এখন ক্ষমতায়। কিছু মানুষের লাভ হয়েছে, অর্থ সম্পদের মালিক হওয়ার সুযোগ হয়েছে। আরও কিছু ধনিক বণিক শ্রেণী অর্থে বিত্তে আরও ফুলে পেঁপে উঠবে।
কিন্তু আমার দেশের মানুষের কি হবে? বৃহৎ জনগোষ্ঠীর উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা যে অন্ধকারে হারিয়ে যাচ্ছে। অসহায় মানুষ, অত্যাচারিত মানুষের হাহাকার, ধর্ষিত মা বোনের আহাজারি, তাদের জীবনের এই সর্বনাশের জন্য তারাই দায়ী থাকবেন চিরদিন, যারা নির্বাচনকে প্রভাবিত করেছেন, কারচুপির ফন্দিফিকি রেটেছেন, নিরপেক্ষ থাকার পরিবর্তে পক্ষপাতিত্ব করেছেন। নির্যাতিতদের আহাজারি, যন্ত্রণার অভিশাপ থেকে এরা কোনোদিন মুক্ত হতে পারবেন না। নির্বাচনের পর সমগ্র দেশে আজ চরম অরাজকতা। এত মানুষের মৃত্যু, হাজার হাজার মা বোন ধর্ষিত। আওয়ামী লীগের অগণতি নেতাকর্মীদের হাত নেই, পা নেই, চক্ষু নেই। ধর্ষিত মা বোনের এই ক্রন্দন, আহাজারি, এর দায়ী দায়িত্ব কি এড়াতে পারবেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টা লতিফুর রহমান, প্রধান নির্বাচন কমিশনার সাইদ সাহেবরা? গণতন্ত্র বিকশিত হবার, দৃঢ়মূল ভিত্তির উপর প্রতিষ্ঠিত হওয়ার যে সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনার কবর দিলেন তারা, যারা এই প্রক্রিয়ার সাথে কোনো না কোনোভাবে জড়িত। গণতন্ত্রের মাধ্যমে অর্থনৈতিক মুক্তির যে সোনালী সম্ভাবনার স্বর্ণদুয়ার ধীরে ধীরে খুলতে শুরু করেছিল, তাও যেন আজ অন্ধকারে হারিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ। ভবিষ্যৎ প্রজন্ম এক অনিশ্চয়তার মধ্যে পড়বে। আর্থসামাজিক রাজনৈতিক স্থিতিশীলতা ভেঙে গেল। এর জন্য তারাই দায়ী, যারা এই প্রক্রিয়ায় জড়িত। নির্যাতিত, নিপীড়িত মানুষের চাপা কান্না, অসহায় অবস্থা, দীর্ঘশ্বাস কি কান পেতে শুনতে পান? আজ সকলের মনে প্রশ্ন, এ কি অন্যায়, অবিচার, অত্যাচার? এ কি ধরনের নির্বাচন? ভোট দিতে যাওয়াটাই কি অপরাধ? স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। নূর হোসেনের আত্মা কি আজ ক্রন্দনরত? এত রক্ত দিয়ে গণতন্ত্রকে মুক্ত করলাম, আজ মনে হচ্ছে আবার গণতন্ত্র, ভোটের অধিকার বন্দী হয়ে গেল। জনগণ অসহায় ও নির্যাতিত। শেখ হাসিনা, মায়ামি, 12 ডিসেম্বর 2001।